ওকে, তাহলে সে যখন প্লিজ বলল যে ইয়োর টিকেট প্লেস, সে বলেছিল কি সিল ভু প্লে। যদি এখানে ভু এর ব্যবহার হয়েছে, যদি এটা ইনফর্মাল হইতো তাহলে কি সিল ভু প্লে বলতো? ইনফর্মাল হলে বলতো ত, তখন এখানে বলতো ত বিয়ে, ত বিয়ে সিল তো প্লে, সিল তো প্লে। এই সিলভু প্লে এটাও প্লিজ, সিল তো প্লে এটাও প্লিজ। একটা হচ্ছে ফর্মাল আর একটা ইনফর্মাল। যেখানে ভুয়ের ব্যবহার হয়েছে এটা ফর্মাল, যেখানে তো শব্দের ব্যবহার হয়েছে এটা ইনফর্মাল। ওকে, তাহলে এই কনভারসেশনটা লাওয়ালের সাথে কন্ট্রোলারের কনভারসেশনটা কমপ্লিটলি ফর্মাল ছিল। দেন 2 নম্বরে বলছে ও début de la conversation, কনভারসেশনের স্টার্টিং এ যখন বাঁকা এবং লাওয়াল দুইজনে পরিচিত হচ্ছিল, তখন বলা হচ্ছে এসকু বাঁকা এ লাওয়াল স তুতুয়া উ ভু ভুয়া। এবার তারা দুইজনে কিরকম কনভারসেশন করেছে শুরুতে, স্টার্টিংটা তাদের কেমন ছিল শুনি। বুবুই হবে, কারণ Merci. 3 নাম্বার Et কোশ্চেনে তো সে জিজ্ঞেস করছে আমার। শুনি যে কোন ওয়ার্ড ব্যবহার করছে। এখানে যেমন কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা ওয়ার্ডগুলো পেয়েছি যে ভথ বিয়ে অথবা সিলভু প্লে। মানে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আচ্ছা ভাই, এখানে অনুমান। এখানে যদি এরকম হইতো যে মানে মাল্টিপল পার্সন থাকতো, মানে 4-5 জন আছে, তো তখন যদি আর কি এক্সকিউজ মি বলা লাগে বা এই, তখন সিলভু প্লে, সিলভু সিলভু প্লে। প্লে, হ্যাঁ, একজনের বেশি হলেই প্লুরাল, তাই না? একজন থেকে দুইজন হলেই সেটা কি প্লুরাল। আর প্লুরাল ফর্মাল ইনফর্মাল মানে না, প্লুরাল সবসময় কি ভু। ঠিক আছে। সিঙ্গুলারের ক্ষেত্রে ফর্মাল ইনফর্মাল হয়, কিন্তু প্লুরালে কখনোই ফর্মাল ইনফর্মাল হয় না, প্লুরাল সবসময় ফর্মাল। ওকে, bon voyage. Bonjour. Excusez-moi, est-ce que vous étudiez en Belgique? Oui, je suis. কি বললো? এসকু vous étudiez en Belgique, কোন শব্দের ব্যবহার করেছে যেটার কারণে আপনি ফর্মাল বলছেন? Vous. Est-ce que vous? এসকু vous étudiez, এই যে vous étudiez, vous étudiez মানে এখানে তাকে অ্যাড্রেস করা হয়েছে, তার সামনে যে বসে আছে বা তার পাশে যে বসে আছে তাকে অ্যাড্রেস করা হচ্ছে ভু বলে, যে vous étudiez en Belgique, do you study in Belgique, বেলজিয়াম? আপনি কি বেলজিয়ামে স্টাডি করেন? সে কি বলছে শুনি। Est-ce que vous étudiez en Belgique? Oui, je suis ici en échange. Je suis ici en échange, oui je suis ici en échange মানে আমি একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে আছি এখানে বেলজিয়ামে। Je suis camerounais. Je suis camerounais মানে সে ক্যামেরুনের অধিবাসী, ক্যামেরুন একটা দেশ। Moi aussi, je suis camerounais. moi aussi je suis camerounais, সেও কি ক্যামেরুনের অধিবাসী। তাহলে আমাদের স্টার্টিংটা হয়ে গেছে। স্টার্টিংটা হয়েছিল কিভাবে? ভু দিয়ে, এসকু vous étudiez en Belgique, সে বলেছিল উই je suis en échange ici, আমি একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে এখানে আছি। ওকে, তাহলে এটা কি ছিল? সো ভু ভুয়া, তাই না? লাওয়াল এ বাঁকা, সো ভু ভুয়া, তারা ভুয়ের ব্যবহার করেছিল তাদের কনভারসেশনে। পুকুয়া বাঁকা দি অপদিক তু সিত ভু, এটা তো আমরা অলরেডি বলেছি, কারণ সে কি হতে চায়, ফর্মাল নাকি ইনফর্মাল? ইনফর্মাল হতে চায়। ইনফর্মাল হতে চায়। ইলভো মানে হি ওয়ান্টস টু বি ইনফর্মাল, আর এখানে বলছে হি ওয়ান্টস টু বি ফর্মাল। তাহলে ইনফর্মালের জন্য সে তু ব্যবহারের অনুমতি চাচ্ছে বা প্রপোজ করছে। ওকে, এখানে একটা সিচুয়েশন দেখেন, অ ভাকস আর নুমেয়া, নুমেয়া হচ্ছে একটা জায়গার নাম, একটা শহরের নাম।
সম্ভবত ওই যে ক্যামেরুনেই অথবা বেলজিয়ামে। En vacances à Nouméa, নুমেয়া শহরে ভ্যাকেশনে, vous allez à l'office de tourisme, আপনি একটা ট্যুরিজম অফিসে যাচ্ছেন। ওকে, লা পারসন à l'accueil, l'accueil মানে হচ্ছে ওয়েলকাম, যে আপনাকে ওয়েলকাম জানাবে বা যে আপনাকে রিসিভ করবে, এমন ব্যক্তির নাম সাপেল অ্যালেন, তার নাম কি? অ্যালেন। vous utilisez, তার সাথে মিট করার ক্ষেত্রে আপনি নিচের কোন শব্দগুলো ইউজ করবেন? হুজ উতিলিজে, ইউ ইউজ। তু এবং ভু এর মধ্যে কোনটা ইউজ করবেন? হু वो ভু। কেন? অনেক फॉर्मल ফর্মাল। কারণ সেটা একটা ট্যুরিজম অফিস, সেখানে আপনি কাউকে চেনেন না, আননোন পার্সনের সাথে ফর্মাল কনভারসেশন করতে হয়। হ্যাঁ, এবং যে আপনাকে ওয়েলকাম করছে বা রিসিভ করছে সে অবশ্যই সম্মানিত। হ্যাঁ, তার সাথে ওইভাবে কথা বলতে হবে। তাহলে এটা ভু এর ব্যবহার। এবং মাদাম বলবেন নাকি মসিউ বলবেন? मादाम মাদাম বলবেন। কেন? কারণ সে ফিমেল, তার নাম কি? অ্যালেন। অ্যালেন হচ্ছে একজন ফিমেলের নাম। মোটা দাগে এটাই ছিল তু তুয়া এবং ভু ভুয়া এর ব্যবহার। আমরা সরাসরি গত কয়েক ক্লাসে, ফার্স্ট ক্লাস বাদ দিয়ে গত কয়েক ক্লাসে আমরা যা যা পড়েছি সেগুলোর উপর বেস করে কিছু এক্সারসাইজ করব, দেখি মনে আছে কিনা। যেমন আমরা ন্যাশনালিটি পড়েছিলাম, মনে আছে? ন্যাশনালিটি কিভাবে বলতে হয় কেউ একজন আমাকে বলেন যে আই এম চাইনিজ, অথবা হি ইজ চাইনিজ, কিভাবে বলবেন? सियोनिस yo soy সিনিও chinois, chinois, chinois লিখতে হয় কিভাবে? chinois, chinois। এটা যখন একজন মেয়ের ক্ষেত্রে ইউজ হবে তখন, যখন একজন মেয়ে বলবে যে আই এম চাইনিজ, যোগ হবে তখন ই যোগ হয়ে শিনোয়াজ, শিনোয়া, শিনোয়াজ। এই ন্যাশনালিটির জন্য আমি একটা ফাইল শেয়ার করেছিলাম, দেখি আপনাদের মনে আছে কিনা। এখানে বলা আছে কেল নাসিওনালিতে কোহেসপন আসে ধাপো, ধাপো মানে ফ্ল্যাগস। এই যে ফ্ল্যাগ গুলো আছে এগুলো কোন ন্যাশনালিটিকে ইন্ডিকেট করছে? দোনেন লা ফর্ম ফেমিনিন এ ম্যাসকুলিন, এখানে ফেমিনিন ফর্ম বলতে হবে, সাথে ম্যাসকুলিন ফর্মও বলতে হবে। এই এই ফ্ল্যাগগুলোর এগেইনস্টে তাদের ন্যাশনালিটি কি হবে? ফেমিনিন ফর্ম এবং ম্যাসকুলিন ফর্ম দুই ফর্মেই বলতে হবে। এটা কোন ফ্ল্যাগ? কোন দেশের ফ্ল্যাগ? আগে দেশের নাম বলেন। বেলজিয়াম বেলজিয়াম। বেলজিয়ামের ন্যাশনালিটিকে কি বলা হয়? বেলজিক, বেলজ। বেলজিয়ামের ন্যাশনালিটি বেলজ। তাহলে বেলজিক কি? বেলজিক দেশের নাম দেশের, তাহলে আমি দেশের নামটাও অ্যাড করি এখানে। হ্যাঁ, তিনটা বিষয় অ্যাড করি, দেশের নাম, ম্যাসকুলিন ন্যাশনালিটি আর ফেমিনিন ন্যাশনালিটি। তাহলে দেশের নাম হচ্ছে বেলজিক, বেলজিক। ন্যাশনালিটি বেলজ, ম্যাসকুলিন ন্যাশনালিটি বেলজ, ফেমিনিন ন্যাশনালিটি বেলজ। কারণ যে ম্যাসকুলিনের শেষে ই আছে সেটাতে এক্সট্রা ই যোগ করে ফেমিনিন করার প্রয়োজন নাই। অতএব এটা বেলজ, উভয়ের ক্ষেত্রেই বেলজ। ইল এ বেলজ, আবার এল এ এটার ক্ষেত্রেও বেলজ। এটা কোন দেশ? দেশের নাম বলেন আগে। ফ্রেঞ্চে বলেন। কানাডিয়া লো কানাডা, লো, কারণ দেশের নামে সবসময় আর্টিকেল থাকবেই। তাহলে লো কানাডা, এটা হচ্ছে দেশের নাম। ন্যাশনালিটি কানাডিয়া কানাডিয়া, কানাডিয়া। কানাডিয়ান ফেমিনিন ন্যাশনালিটি কানাডিয়ান কানাডিয়ান। আই ই এন থাকলে আই ই ডাবল এন ই দিয়ে ফেমিনিন করতে হয়। জি। কোন দেশ? 3 নাম্বার
গ্রিস। 3 নম্বরে ঘেক, দেশের নাম লো গ্রেক। খেক, খেক এটা হচ্ছে দেশের নাম। ন্যাশনালিটি গ্রেক। খেক, খেক ফেমিনিন ন্যাশনালিটি খেক, এটা একটু এক্সেপশন। খেক, খেক এই দুইটা হচ্ছে ন্যাশনালিটি। 4 নাম্বার দেশের নাম ফ্রান্স। লা ফ্রান্স, দেশের নাম আর্টিকেল যোগে বলবেন লা ফ্রান্স। ন্যাশনালিটি, ন্যাশনালিটিতে তো আর্টিকেল হয় না, ফ্রান্সে এখানে সি এর নিচে সেদি হবে ফ্রান্সে, আর ফেমিনিন ন্যাশনালিটিতে ফ্রান্সেস, ফ্রান্সেস। দেশের নাম জার্মান। লাল মাইন, দেশের লালমাই। নাম লাল মাইন। ন্যাশনালিটি জার্মান। কি হবে? আলমাইন। না, আমি যে আলম্যান। ফাইলগুলো শেয়ার করি প্রতিদিন, এগুলো দেখবেন। হ্যাঁ, আলম্যান। আলম্যান। আমি রিলিভেন্ট ফাইল শেয়ার করি, এমন না যে আপনাকে অ্যাডভান্স কিছু করতে বলি, এরকম কখনোই আমি করি না। যেটা আপনাকে পড়িয়েছি, আপনার যে বিষয়ে পড়াশোনা করা উচিত, যে ওয়ার্ডগুলো আপনার জানা উচিত, আমি এরকম ফাইল শেয়ার করি আপনাদের সাথে। তো একটু সময় করে ফাইলগুলো সাথে সাথে দেখবেন। ওকে, তাহলে আলমাইন দেশের ন্যাশনালিটি হচ্ছে আলম, আর ফেমিনিন ন্যাশনালিটি আলমন্ড। নাম্বার 6 দেশের নাম, সিনোয়া। দেশের নাম দেশের নাম হচ্ছে শিন। লা শিন। শিন, দেশের নাম লা শিন। ন্যাশনালিটি সিনোয়া। শিনোয়া, ফেমিনিন ন্যাশনালিটি সিনোয়াজ। শিনোয়াস। নাম্বার 7 দেশের নাম, দেশের নাম ওটা কন্টিনেন্টের নাম, আমেরিকা কোনো দেশের নাম নাই। এটা হচ্ছে আহ, এ- লা ইতালিয়নি। ইতালিয়নি। রাইট, দেশের নাম আমেরিকা হয় না, দেশের নাম হয় ইউনাইটেড স্টেটস। ইতালিয়নি। নাম হচ্ছে লে জেতাজুনি, লে জেতাজুনি, এটা দেশের নাম। ন্যাশনালিটি এইবার আমেরিকান হতে পারে, আমেরিকান। আমেরিকা, এটা হচ্ছে ম্যাসকুলিন ন্যাশনালিটি, ফ্যামিলি ইজ হবে। আর আমেরিকান এটা হচ্ছে ফেমিনিন ন্যাশনালিটি। এখানে ডাবল এন হবে না, কানাডায় ডাবল এন। এর না তো ইএন আছে। এটা এ আই এন আছে, আপনার নিয়ম ছিল আই ই এন, আপনার নিয়মে ছিল আই ই এন, এখানে আছে এ আই এন। শুধু আই এন থাকলে হ্যাঁ, আই ই এন থাকলে সেটা এন ই যোগে ফেমিনিন হয়। ওকে, নাম্বার 8 দেশের নাম কোন দেশ? স্পান। এসপাইন, আর্টিকেল যোগে লেসপাইন, লেসপাইন, এটা দেশের নাম। ন্যাশনালিটি স্পানিয়ল। এসপানিওল, এসপানিওল ম্যাসকুলিন ন্যাশনালিটি, আর ফেমিনিন হবে কি হবে? এসপানিওল। এখানে কি তাহলে করলাম? জি যোগ। জি, ঠিক আছে। স্পানিয়ল। এসপানিওল, এসপানিওল উচ্চারণ সেম, ন্যাশনালিটি গুলোর উচ্চারণ সেম। ওকে, নাম্বার 2 ইয়াটা উচ্চারণ হলো না কেন? এই যে জিটা উচ্চারণ হলো না। কোনটার? স্পানিয়ল। এসপানিওলের শেষের ই না শুরুর ই, কোনটা? জি, মাঝখানে যে এই যে জিটা। ও এর জি, পরে যে জি। আচ্ছা জি, জি এর একটা নিয়ম নোট আকারে দিয়েছিলাম আপনাদের ক্লাসে, জি এন ইকুয়াল নি, জি এন এর উচ্চারণ নি হয়, নি।
এসপানিওল, এসপানিওল। জি এন থাকলে নি হয়। আবার এটার সাথে যখন জি এন ই থাকবে কোথাও, জি এন ই, তখন এটা হবে ইন, মানে অল্টারনেট। জি এন শুধু থাকলে নি হয়, আর জি এন ই থাকলে ইন হয়। যেমন এই যে আল মা, কি হবে, নি নাকি ইন? আল মা ইন, আলমাইন। এই যে আল মা ইন, আলমাইন, আল মা ইন। আর এসপানিওল, এসপানিওল। ক্লিয়ার? জি। ওকে। কমফেন্সিও, জি কিছু বলবেন? না না না। আচ্ছা, কমফেন্সিও ওভাল, এটা হচ্ছে আপনার এক্সামের একটা পার্ট। 4টা মডিউলের একটা মডিউল হচ্ছে কমফেন্সিও ওভাল। কি হতে পারে? কমফেন্সিও মানে আন্ডারস্ট্যান্ডিং, ওভাল মানে হচ্ছে ওরাল। ওরাল আন্ডারস্ট্যান্ডিং কোন পার্ট এটা? টিচিং। এক্সামের কোন মডিউল? টিচিং। লিসনিং, রাইট। ওরাল আন্ডারস্ট্যান্ডিং মানে লিসনিং। কেউ বলবে, আপনি সেটা বুঝবেন, তার বলা কথাগুলো আপনি বুঝবেন। তার মানে অডিও প্লে করা হবে, অডিও থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। বলা হচ্ছে একুতে হোম প্লেসে লো তাবলো, তাবলো মানে এই টেবিলটা শুনতে হবে এবং এটা ফিল আপ করতে হবে। হোম প্লেসে মানে ফিল আপ করা, লো তাবলো। নোতে স্ল্যাশ, স্ল্যাশ নোট করব, মানে স্ল্যাশ লিখবো যদি ইনফরমেশনের ঘাটতি থাকে। মঙ্কন্ত মানে ঘাটতি, সি লা ফরমাসিয়ন এ মঙ্কন্ত। যদি ইনফরমেশন গ্যাপ থাকে তাহলে আমরা কি করব? স্ল্যাশ দিয়ে সেটাকে অ্যাভয়েড করব, যে এটার ইনফরমেশন নাই। আর যেটার ইনফরমেশন আসে সেখানে ইনফরমেশন লিখব। এখন যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে, 4জন ব্যক্তি এখানে কনভারসেশন করবে, আলোচনা করবে। এদের কেউ কেউ তাদের হেন বলবে, কেউ তাদের ন বলবে, কেউ হেন ন দুইটাই বলতে পারে, ন্যাশনালিটি বলবে। তো তাদের এই আলোচনা থেকে তাদের ফেনো, ন এবং ন্যাশনালিটি এগুলো ফাইন্ড আউট করতে হবে। এখন ফেনো এবং নয়ের মধ্যে পার্থক্য জানেন কিনা? যেমন দিস ইজ গোলাম মোস্তফা, এখানে ন কোনটা এবং ফেনো কোনটা? আমার গোলাম ন মোস্তফা নামে ন কোনটা এবং ফেনো কোনটা? মোস্তফা কেন? রাইট, ন হচ্ছে মোস্তফা, ফেনো হচ্ছে গোলাম। তাহলে ফেনো হচ্ছে ফার্স্ট নেম আর ন হচ্ছে লাস্ট নেম। তো এখন কেউ যদি শুধু মোস্তফা বলে, শুধু একটা নাম বলে যে জমাপেল মোস্তাফা, তাহলে এটা কি ফার্স্ট নেম। ফেনো লিখবেন নাকি ন লিখবেন? ন লিখবো। ন। যদি কেউ একটা নাম উচ্চারণ করে, তার নামের একটা অংশ উচ্চারণ করে, তাহলে সেটা ন। যদি দুইটা অংশ উচ্চারণ করে তাহলে প্রথমটা ন, সরি, প্রথমটা ফেনো আর দ্বিতীয়টা ন। এবং ন্যাশনালিটি ফাইন্ড আউট করবেন, কারণ ন্যাশনালিটি আমরা ভালোভাবে শিখেছি। তো খুব মনোযোগ সহকারে শুনেন, আমরা 2বার অডিওটা প্লে করব। এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলোর জন্য 2বার শুনতে পাবেন অডিও। খুব মনোযোগ সহকারে শুনবেন। অডিও নাম্বার 9। Bilan. আচ্ছা, সাথে বলে রাখি, এই যে ইনফরমেশন গুলো কালেক্ট করবেন, কিভাবে করবেন? সাথে সাথে নোট রাখবেন। অনেকে হয়তো শুয়ে ক্লাস করতে পারেন, কিন্তু যখন লিসনিং শুনবেন তখন একটু বসবেন, হ্যাঁ, বসে খাতা কলম নিয়ে নোট করবেন। কারণ লিসনিং এ আপনি একটা শব্দ শোনার পর আরেকটা শব্দ শুনতে শুনতে আপনার অডিও শেষ হয়ে যাবে। মানে আপনি চিন্তায় থাকবেন যে আমি তো একটা পেয়েছি, আরেকটা শুনি কখন বলে, দেখবেন যে অডিও শেষ। রিয়েল এক্সামের সময় কি লেখার সুযোগ থাকবে, মানে ফ্যাসিলিটিটা থাকবে কিনা? লেখার সুযোগ থাকবে না, সেক্ষেত্রে পেন্সিল ইউজ করতে বলা হয়, আচ্ছা। যে আপনি পেন্সিল ইউজ করবেন। হ্যাঁ, এটা কি কম্পিউটার বেসড হয় না, না? না না, সরাসরি
তো এখানে দুইটা, একটা বল পেন রাখবেন আর একটা হচ্ছে পেন্সিল রাখবেন লিসনিং এর ক্ষেত্রে বিশেষ করে। কারণ পুরো এক্সাম যদি আবার শুধু পেন্সিল দিয়ে দেন তখন সমস্যা হবে। পুরো এক্সাম মানে ফাইনাল এক্সাম পেন্সিল দিয়ে হবে না। আপনি জাস্ট মার্ক করার জন্য, এই লিসনিং এর ক্ষেত্রে দরকার হয় মার্ক করার জন্য আপনি পেন্সিল ইউজ করতে পারেন, কিন্তু ফাইনালি যখন অ্যান্সার করছেন আপনি তখন ওইটা মুছে দিয়ে বল পয়েন্ট দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে যেটা করবেন, লিসনিং শোনার সময় জাস্ট হেড ওয়ার্ডগুলো বা মেইন ওয়ার্ড যেগুলো আপনার অ্যান্সার হওয়ার পসিবিলিটি আছে এরকম ওয়ার্ডগুলো যখনই শুনবেন, পুরো ওয়ার্ড লিখতে না পারলেও একটা অথবা দুইটা লেটার দিয়ে ওইটা নোট করে রাখেন যে এটা মনে করেন পি রিলেটেড একটা ওয়ার্ড। আপনি জাস্ট এতটুকু লিখে রাখলেন প্রথম লিসনিংয়েই যে এটা মনে করেন ন্যাশনালিটি, মনে করেন কোন ন্যাশনালিটি হতে পারে, যে চাইনিজ একটা ন্যাশনালিটি, সে বললো যে শিনুয়া। তো আপনি শিনুয়া পুরোটা লিখতে গেলে তো আপনার অডিও শেষ হয়ে যাবে। আপনি যদি শিনুয়া লিখতে যান, একজনের ন্যাশনালিটি লিখতে যান, লিখতে লিখতে আপনার অডিও শেষ, তাহলে শিনুয়া পুরোটা লেখা যাবে না। প্রথম লিসনিং শোনার পর আপনি যেটা করবেন, জাস্ট সিএইচ লিখে রাখেন, এই ন্যাশনালিটির এই জায়গায় সিএইচ লিখে রাখেন, যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এটা সিএইচ জাতীয় একটা ন্যাশনালিটি। আমি কি বুঝাতে পেরেছি? জি আর এটা কোন এক্সামের কথা বলছে? অ্যালায়েন্সে তো ওরা তো কম্পিউটার বেশি বেশি নেয়, মানে ওদের ওয়েবসাইটে দেখছিলাম। আমি ডেলফ এক্সামের কথা বলছি, ও, লেভেল ওয়াইজ যে এক্সাম গুলো হয়। ও, না না, আমরা তো পিছিয়ে চলে গেছি। আপনার টেফ টিসিএফ হিসাবটা পরে আসবে B1 শেষ হওয়ার পর। আপাতত A1 A2 B1 পর্যন্ত আমরা ডেলফ নিয়ে আলোচনা করব, ডেলফের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যখন B1 শেষ হবে তখন টেফ টিসিএফ এর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা হবে, কারণ আপনাকে আগে ভাষাটা শিখতে হবে, তাই না? এজন্য তাহলে এভাবে লিখে রাখবেন, নোট রাখবেন, এবং প্রথম লিসনিং শেষে 30 সেকেন্ড সময় পাবেন। আপনি যেগুলো ওই যে সিএইচ দিয়ে শিনুয়া বুঝাতে চেয়েছেন, এই শিনুয়াটা কমপ্লিট করার জন্য আপনি 30 সেকেন্ড সময় পাবেন। এবার দ্বিতীয় লিসনিং, এই লিসনিংটাই আবার শুনতে পাবেন, দ্বিতীয়বারের জন্য প্লে করা হবে। এইবার আপনার যে মিসিং ওয়ার্ডগুলো ছিল, যেগুলো আপনি একেবারেই ক্যাচ করতে পারেননি অথবা মানে হালকা বুঝতে পেরেছিলেন, 50% বুঝতে পেরেছিলেন, সেই ওয়ার্ডগুলো এবার কমপ্লিটলি বুঝে নেন। বুঝে নেওয়ার পরও এবারেও মানে আরেকটু লিখে রাখেন যে ওয়ার্ডটা আপনি যেটা লিখলে বুঝতে পারবেন, কারণ দ্বিতীয় লিসনিং শেষেও আপনি কিছুটা সময় পাবেন 30 সেকেন্ডের মতো ফাইনাল কনফার্ম মানে অ্যান্সারের জন্য। তো এভাবে করে লিসনিং গুলো প্লে করা হয়, আর লিসনিংটা এভাবে প্র্যাকটিস করা হয়, না হলে একটা শব্দ লিখতে লিখতে এই অডিও শেষ হয়ে যাবে। এই যে অডিও হচ্ছে কত সেকেন্ড, 24। তো 24 সেকেন্ডে আপনি কয়টা ওয়ার্ড লিখবেন বলেন? সর্বোচ্চ দুইটা ওয়ার্ড লিখতে লিখতে আপনার 24 সেকেন্ড শেষ হয়ে যাবে। এজন্য বি কেয়ারফুল। অডিও প্লে করছি। Bilan. Activité 2. Bonsoir et bienvenue à la soirée multiculturelle. Je suis Madame Aleva, organisatrice de l'événement. Enchantée. Je suis Francesca et je viens de Madrid. Et moi, je viens de Toronto. Je m'appelle Luke Rogers. Je vous présente Seo Yeon Lee. Elle vient de Séoul. Enchantée. কোরিয়ান তিরিশ সেকেন্ড পরে আবার প্লে করছি। আচ্ছা, একটু কনফার্ম করেন তো, আমি যেরকম সিচুয়েশনের কথা বললাম যে একটা লিখতে লিখতে অডিও শেষ হয়ে যাবে, এরকম ঘটনা ঘটেছে কিনা, বা একটা শুনতে শুনতে অডিও শেষ? হ্যাঁ এরকম শোনার আগেই তো অডিও শেষ হয়ে গেছে। কিছুই তো বুঝি সেটাই। নাই, কিছুই বুঝি নাই। হ্যাঁ, সেটাই হয়। আমি আমার এক্সপেরিয়েন্সের কথা বলি, আমি যখন A1 এর পরীক্ষায় বসি, হ্যাঁ ডেলফ A1 এর পরীক্ষা দিয়েছিলাম,
আমি এরকম ভাবে একটা অডিও থেকে মানে ফার্স্ট লিসনিং থেকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য আমি শুনে আছি যে কখন এটার অ্যান্সার বলবে, ওইটা আমার শোনাই হয়নি অডিও নাকি শেষ, অথচ নিচে আরো 5টা কোয়েশ্চেন আছে। আমি তো তখন হায় হায় অবস্থা, আমি এখন কি করব। ওদের দেন কি ভাইয়া দ্বিতীয়বার, পেজটা মানে অনেক বেশি থাকে স্পিডটা? হ্যাঁ মানে তাদের লিসেনিং তাদের তো নেটিভ স্পিকার তারা। না, এখানে নর্মালি তো আইএলটিএস এর যে লিসেনিং ওইটা তো অনেক মানে স্লোলি বলে, পেজটা অনেক স্লো থাকে। এখানেও এখানে স্লোলি বলা হয়, লেভেল অনুযায়ী বলা হয়, তবে আপনারা আচ্ছা, তো নতুন এই কারণে এই আপনাদের জন্য মানে স্পিডই মনে হচ্ছে। কিন্তু আপনাকে যদি এখন একটা B1 এর অডিও প্লে করি আমি, হ্যাঁ, আপনি বলবেন ওইটা ছিল হচ্ছে কার, মানে আজকের এই লিসেনিংটা ছিল কারের গতি, আর ওইটা হবে রকেটের গতি। B1 এর লিসেনিংটা হবে রকেটের গতি। জি, বুঝতে- আর C1 C2 তে গিয়ে হবে আলোর গতি। হ্যাঁ, এটা তো আসলে আনফেয়ার জিনিসটা যে আচ্ছা, আরেকবার শুনি, দেখি কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি কিনা। প্লে করছি। Bilan. বোঝা যায়। Activité 2. Bonsoir et bienvenue à la soirée multiculturelle. Je suis Madame Aleva, organisatrice de l'événement. Enchantée. Je suis Francesca et je viens de Madrid. Et moi, je viens de Toronto. Je m'appelle Luke Rogers. Je vous présente Seo Yeon Lee. Elle vient de Séoul. Enchantée. Enchantée. একজন স্প্যানিশ কে প্রথম অ্যালিভিয়া, জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, কোন জন স্প্যানিশ? দ্বিতীয় জন দ্বিতীয় জন আলিভিয়া নাম দিতে। ওকে, মাদ্রিদ। আর একজন সিওল দ্বিতীয় বললো, জন এটা বোধহয় কোরিয়ান হবে। স্পানিওল। তারপরে তারপর ক্যানাডিয়ান একজন টরন্টো বলবো। কোন জন? ফার্স্ট, 3 সেকেন্ড, থার্ড? নাম্বার। তিন নম্বর হ্যাঁ, 3 তিন নাম্বার। নাম্বার, 3 নাম্বার। 3 লুক নাম্বার রজার্স। টরন্টো থেকে বলেছিল, তাহলে কানাডিয়া। সে কি মেল তারপরে না সিওল, ফিমেল? মেল মেল। মেল। ওকে, তারপর একজন সিওল, তারপর এটা সিওল। কোরিয়া হবে। সিওল ওই যে লাস্টের যে ওই সিওল। রজার। সিওল সিওল মানে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া, তাহলে কোরিয়ান। কোরিয়ান যদি হয় তাহলে কো খে অ, কো খে অ। এখানে এই ই এর উপরে একটা আকস হবে অবশ্য। হ্যাঁ, কো খে অ। সে মেয়ে ছিল তাই না, ফিমেল ছিল, জি। এ কারণে এন ই যোগ করলাম, কো খে অ। কোহেও কি ভাইয়া সি দিয়ে হবে, কে দিয়ে হবে না, তাই তো? সি দিয়ে হবে, সি। জি। আর কানাডিয়ান ওর ওকে, নাম মেবি লুক রজার্স সম্ভবত, কোন জন? কানাডিয়ান যিনি। কানাডিয়ান জন লুক রোজার। তাহলে ন কোনটা আর ফেনো কোনটা? লুক প্রেনো লুক হচ্ছে ফেনো, আর রোজার, নো। রোজার হচ্ছে তার ন। ওকে, রোজার্স। লুক অ্যালিভিয়া রোজার গার্সিয়া খুব সম্ভবত স্প্যানিশ। কোনটা? লিবিয়া। অ্যালিভিয়া গার্সিয়া খুব সম্ভবত স্প্যানিশ যিনি। স্প্যানিশ জন। জি। ওকে, হয়নি, অন্য কেউ বলবেন। ফ্রান্সেসকা। ফ্রান্সেসকা, ফ্রান্সেসকা, রাইট, ফ্রান্সেসকা। এটা কি ফ্রেঞ্চ পিপলদের ফেনো নাকি ন? ফ্রেনো। এটা ফেনো। কেন? ফ্রেঞ্চ পিপলদের কিছু পার্টিকুলার ফেনো আছে, যেমন আমরা আমাদের নামের ক্ষেত্রে ইসলাম, মোহাম্মদ, এরকম পার্টিকুলার কিছু ফেনো ইউজ করি, ঠিক তাদেরও এরকম কিছু ফেনো আছে। আহ এর মধ্য থেকে ফ্রান্সেসকা এটা হচ্ছে একটা ফেনো। সে কি তার ন বলেছিল? হ্যাঁ, উম, শুনিনি। আচ্ছা, সমস্যা নাই, আরেকবার শুনবো আমরা। প্রথম জনের ক্ষেত্রে কোনো কিছু পেয়েছেন? তার নাম তো মেবি আলেভা। আলিভিয়া, আলেভা, আলেভা। তার ন আলেভা। সে তার ফেনো বলেছে? সে বলেছিল মাদাম আলেভা, জসুই মাদাম আলেভা। তাহলে মাদাম তো আর ফেনো হতে পারে না, শুধু আলেভা হচ্ছে তার নাম। ন্যাশনালিটি বলেছে? না।
আচ্ছা, ফোর্থ ওয়ান, তার নাম কি? আচ্ছা, আরেকবার প্লে করছি। আপনাদের দেওয়া ইনফরমেশন গুলো ক্রস চেক করবেন এবং 4 নম্বরে এখানে ব্যক্তির নাম আছে, তার নাম আছে সেটা ফাইন্ড আউট করবেন। Bilan. Activité 2. Bonsoir et bienvenue à la soirée multiculturelle. Je suis Madame Aleva. কি বললো? জসুই ম্যাডাম আলেভা। ম্যাডাম মাদাম। আলেভা। মাদাম আলেভা। তার মানে এখানে সে তার নাম বলেছে শুধু, মাদাম আলেভা। Organisatrice de l'événement. অর্গানিজাত্রিস দো l'événement, অর্গানাইজার অফ দ্য ইভেন্ট, ইভেন্টের অর্গানাইজার। এটা কি তার ন্যাশনালিটি? না। না। তাহলে সে তার প্রফেশন বলেছে, ন্যাশনালিটি বলেনি। Enchantée. Je suis Francesca et জসুই ফ্রান্সেসকা। je viens de Madrid. Je viens de Madrid. I am coming from Madrid. কোন দেশ? স্পেন। তাহলে তার ন্যাশনালিটি কি? স্পেনিয়ার্ড। এসপানিওল। সে যদি মাদ্রিদ থেকে এসে থাকে, তার ন্যাশনালিটি এসপানিওল। Et moi, je viens de Toronto. moi je viens de Toronto, টরন্টো থেকে যে আসে তার ন্যাশনালিটি কি? কানাডিয়ান। কানাডিয়া। কানাডিয়ান। কানাডিয়া। Je m'appelle Luke Je m'appelle Luke Rogers. Rogers. তার নাম লুক Je রোজার্স। vous présente Seo Yeon Lee. Je vous présente Seo Yeon Lee. এটা কি? অনলি কোরিয়ান। Seo Yeon Lee. সেও ইয়নলি। Seo Yeon, Seo Yeon, আরেকটা নাম হচ্ছে লি। Seo Yeon Lee. একটা জিনিস জানার ছিল যে মানুষের নামের স্পেলিং তো এক একজন এক এক ভাবে লেখে, এখন Right. এটা তো ভুল হওয়ার চান্স থাকে। এটা যখন আপনি লিখবেন, অডিও থেকে বিশেষ করে যখন আপনি অ্যান্সার গুলো লিখবেন, আপনি আলেভা নামটা যদি আলেভা লিখেন কোনো সমস্যা নাই। আপনি এই আলেভা নামটা যদি আলেভা এভাবে লিখেন কোনো সমস্যা নাই। ফ্রান্সেসকা যদি ফ্রান্সেসকা এরকম কিছু লিখেন সমস্যা নাই। লুক রোজারকে যদি লুক, হ্যাঁ, রোজার লিখেন সমস্যা নাই। মানে জাস্ট বোঝাতে হবে তার নামটা এই ধরনের একটা উচ্চারণ। ওকে, ন্যাশনালিটির বানান ভুল লিখলে ওইটা ভুল হবে। ন্যাশনালিটি, অবশ্যই। কারণ ওটা আপনি তার ন্যাশনালিটি শুনলেই বোঝা যায় সে কোন ন্যাশনালিটি। তো ন্যাশনালিটির বানান উচ্চারণ এগুলো ঠিক থাকতে হবে। এটা করতে হবে, মানে নামের বেলা নামের এক ক্ষেত্রে- একজনের নামের ক্ষেত্রে রবিউল আছে, শিথিলতা আছে, ববিউল আছে, এক একজন এক একজন। নামের ক্ষেত্রে শিথিলতা আছে, কিন্তু অন্য কিছুতে এগুলো মাইনাস মাইনাস হয় না, মানে মার্ক কাটা হবে আর কি, মার্ক পাবেন না। ঠিক আছে? ঠিক আছে। প্রোডাকশন ক্ষেত মানে কি? এটা আরেকটা পার্ট, আপনার এক্সামের আরেকটা পার্ট। প্রোডাকশন মানে হচ্ছে প্রোডাকশন, এক্ষেত মানে রিটেন, রাইটিং, লেখা তৈরি করতে হবে। তার মানে কি? লিখতে হবে, কোন টপিকে লিখতে হবে। রাইটিং পার্ট এটা আপনার এক্সামের 3 নাম্বার পার্ট। 1 নম্বরে থাকে লিসনিং, টেলফ এক্সামের 1 নম্বরে থাকে লিসনিং, 2 নম্বরে থাকে রিডিং, 3 নম্বরে হচ্ছে রাইটিং, 4 নম্বরে স্পিকিং। এই সিকোয়েন্সটা ফলো করে সবসময়। হ্যাঁ, আপনার এই 3টা এক্সাম একসাথে হবে। ডেলফ এক্সামে 1 ঘন্টা 20 মিনিটে প্রথমে এটা 20 মিনিট, এটা 20 মিনিট, রিডিং 30 মিনিট, রাইটিং 30 মিনিট। আপনি কখনো পিছনের দিকে ব্যাক করতে পারবেন না। হুম। মানে আপনি যে পেজে পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, মনে করেন সেটা 3 পেজের একটা এক্সাম পেপার। তো ফার্স্ট পেজ শেষ করার পর যখন সেকেন্ড পেজে যাবেন, টিচার আপনাকে আর ফার্স্ট পেজে আসতে দিবে না। যদি টিচারকে ফাঁকি দিয়ে আসতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু টিচার যদি সুস্থ থাকে, হ্যাঁ, টিচার যদি সতর্ক থাকে, তাহলে আপনাকে পিছনের দিকে ব্যাক আসতে দিবে না। এই পরীক্ষাগুলো কোথায় হয়?
ঢাকা, আলিয়স ফসেজ তো ঢাকা, ধানমন্ডি। আমাদের মধ্যে অথবা কেউ কি ডেভ দিবে? মানে আমাদেরকে দুইটার কি আলাদা আছে? মানে স্ট্রাকচারই তো আলাদা মেবি না? ডেলফের যেটা হয় এখানে লেভেল অনুযায়ী পরীক্ষা হয়, আর টেফ টিসিএফ এর পরীক্ষা দেওয়ার একবারে পরে রাখো। লেভেল নির্ধারণ হয়। হ্যাঁ। টেফ টিসিএফ এ আপনি যত মার্ক পাবেন সেই মার্ক অনুযায়ী আপনার লেভেল নির্ধারণ হবে যে আপনি কোন লেভেলের স্টুডেন্ট, সেই অনুযায়ী আপনার ডকুমেন্ট ইস্যু হবে। আর এখানে লেভেল অনুযায়ী পরীক্ষায় বসতে হয়, পাশ করলে আপনি সেই লেভেলে উত্তীর্ণ বলে আপনার সার্টিফিকেট হয়। ডেলফ এক্সাম দেওয়া কি ম্যান্ডেটরি কিছু এরকম টেপ দেওয়ার জন্য? না, আপনি চাইলে এখনো টেফ দিতে পারেন। এই মুহূর্তে আপনি টেফ এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসতে পারেন, কিন্তু আপনার তো একটা রিকোয়ারমেন্ট আছে, আপনার তো একটা মানে পয়েন্ট দরকার, রাইট? তো সেই জি। পর্যন্ত আপনার প্রিপারেশন দরকার। সেজন্য আমরা সাজেস্ট করি মিনিমাম B1 পর্যন্ত পড়ার পর, মানে B1 পর্যন্ত আপনি একাডেমিক ভাবে পড়াশোনা করবেন কোনো প্রতিষ্ঠানে, দেন আপনি টেফ টিসিএফ এর জন্য আলাদাভাবে প্রিপারেশন নেবেন। সেটার জন্য পরবর্তীতে 3-4 মাস হলে এনাফ। মানে B1 শেষ করার পর আপনি যদি 3 মানে থেকে আমি 4 B1 মাস। পর্যন্ত B1 পর্যন্ত পড়লাম, ওকে, এই বিডিএলএফ সেটে পড়লাম, কিন্তু আমি কোনো ডেলফ এক্সাম দিলাম না, তাহলে কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই। আপনার প্রিপারেশনটা হলো আপনি টেফ টিসিএফ এ বসলেন, কিন্তু ডেলফটা থাকলে হয় কি, কানাডা ছাড়া যাদের অন্য দেশ টার্গেট, টেফ টিসিএফ এই সার্টিফিকেট আপনি কানাডার বাইরে অন্য কোথাও শো করতে পারবেন না। মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে আছে আপনার, এটার ডকুমেন্ট হিসেবে টেফ টিসিএফ শুধু কানাডাতেই অ্যাকসেপ্টেবল, অন্য কোনো কান্ট্রিতে এই ডকুমেন্টগুলো অ্যাকসেপ্টেড না। ওকে, অন্য কান্ট্রির ক্ষেত্রে ডেলফ সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, এটা লাইফ টাইম ভ্যালিডেশন আছে। ডেলফ কি কানাডার ক্ষেত্রেও অ্যাকসেপ্ট করে ভাইয়া? না না, কেনাডা তো ডেভ অ্যাকসেপ্ট করে না। কানাডার ক্ষেত্রে শুধু টেফ অথবা টিসিএফ, কানাডার ক্ষেত্রে ডেলফ অ্যাকসেপ্টেবল না। আবার অন্য দেশের ক্ষেত্রে, কানাডা ছাড়া অন্য দেশের ক্ষেত্রে টেফ টিসিএফ অ্যাকসেপ্টেবল না, শুধু ডেলফ। ডেলফের মেয়াদ থাকে না। ডেলফ একবার সার্টিফিকেট আপনি যদি অর্জন করতে পারেন সেটা লাইফ টাইম আপনি শো করতে পারবেন, কিন্তু টেফ টিসিএফ এর ক্ষেত্রে আপনার 2 বছর মেয়াদ থাকে। 2 বছরের মধ্যে যদি সেটা ইউজ না করেন তাহলে আবার পরীক্ষায় বসতে হবে, আবার প্রমাণ করতে হবে যে আপনি কোন লেভেলের স্টুডেন্ট। এজন্য ভালো মতো প্রিপারেশন নিয়ে সবকিছু রেডি করে যখন আপনি দেখবেন যে আপনি ভিসা বা আপনার যে প্রোগ্রাম, যে এখানে যাবেন, যে কাজে যাবেন, সেটার জন্য সবকিছু যখন রেডি, আপনি মেন্টালি প্রিপেয়ার্ড, তখন আপনি পরীক্ষাটা দিয়ে সার্টিফিকেট নেবেন, কারণ 2 বছরের মধ্যে ইউজ করতে হবে। আর ডেলফ এক্সাম যে কোনো সময় যে কোনো লেভেলের এক্সাম দেওয়া যায়। এবং আরেকটা ইনফরমেশন অ্যাড করে রাখি টেফ টিসিএফ যারা দিবেন তাদের জন্য, এখানে তো বললাম কি যে লেভেল অনুযায়ী এক্সাম হয় না, এক্সাম হওয়ার পরে লেভেল নির্ধারণ হয়, তাই না? তো আপনি মনে করেন আপনার তো মডিউল অনুযায়ী পরীক্ষা হবে, লিসনিং আলাদা, রিডিং আলাদা, রাইটিং আলাদা। এই পরীক্ষাগুলো দেওয়ার পরে প্রত্যেকটা মডিউলে আপনার লেভেল কাউন্ট হবে। মনে করেন আপনি লিসনিং এ পেয়েছেন A2, ভালো করে খেয়াল করবেন, লিসনিং এ আপনি যা মার্ক পেয়েছেন সেটা অনুযায়ী আপনার লেভেল আসছে A2। রিডিং এ আপনি ভালো করেছেন, আপনার B1 লেভেল আসছে লিসনিং রিডিং এ। রাইটিং এ আপনি আরো ভালো, এখানে আপনার B2 লেভেল আসছে। স্পিকিং এ আপনি হয়তো বা একটু দুর্বল অথবা আরেকটু ভালো, C1 আসতেই পারে, রাইট? তো আপনার ওভারঅল স্কোর কত হবে বলেন তো? একটু A2। 4 মডিউলের সর্বনিম্ন যে মডিউল, যেই মডিউলে সর্বনিম্ন মার্ক পেয়ে পাস করেছেন সেটাই আপনার ফাইনাল স্কোর। একটাতে C2 পেয়েছেন বা C1 পেয়েছেন, তারপরেও আপনার এটা এভারেজ হবে না। এজন্য আপনার যদি CLB 7 দরকার হয়, B2 লেভেল দরকার হয়, তাহলে আপনার ইকুয়ালি
4টা মডিউলে ইকুয়াল প্রিপারেশন লাগবে, যে আপনি 4 মডিউলেই যেন মিনিমাম B2 পেতে পারেন, এরকম একটা প্রিপারেশন দরকার। CLB 7 আর কি ওই 4টাতেই লাগে আর কি, CLB 7 পাইতে হলে 4টাতে CLB 7 লাগে। হ্যাঁ, CLB 7 পেতে হলে তাহলে 4টাতেই CLB 7 পেতে হবে, তার মানে 4টাতেই B2 লেভেল পেতে হবে। একটাতে যদি B1 পান তাহলে আপনার CLB 7 আসবে না, মানে আপনি 3টাতেই CLB 7 পেয়েছেন, কিন্তু একটাতে আপনার চলে আসছে কি B1 বা CLB 6, তখন আপনার ওভারঅল স্কোর নেমে আসবে CLB 6। এটা কেন বললাম, অনেকে মানে শুধু বলে কি যে আমার হচ্ছে মানে তাদের রিকোয়ারমেন্ট থাকে যে হচ্ছে স্পিকিং এ আমার আর রাইটিং এ, স্পিকিং আর রাইটিং এ শুধু ভালো করতে হবে, কিন্তু শুধু স্পিকিং আর রাইটিং তো ভালো করা যায় না, আপনার করলে একই সাথে করতে হবে, পড়াশোনাগুলো একসাথে করতে হয়। আচ্ছা, প্রোডাক্টসীয় এফেক্ট রাইটিং, এটা আপনার হোমওয়ার্ক থাকবে, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন হোমওয়ার্ক, ভালো করে খেয়াল করবেন। প্রেজেন্টে ভু মানে প্রেজেন্ট ইয়োরসেলফ, নিজেকে প্রেজেন্ট করবেন অ আ উ দো ফাস, একটা অথবা দুইটা সেন্টেন্সে। একটা অথবা দুইটা সেন্টেন্সকে নিজেকে কিভাবে প্রেজেন্ট করা যায়, কি কি ইনফরমেশন অ্যাড করবেন এখানে? নাম, প্রফেশন, কোথায় থাকি। নাম, প্রফেশন, কোথায় থাকেন, কি করেন, রাইট, কি পছন্দ করেন, কি অপছন্দ করেন। আপনি চাইলে দুইটা সেন্টেন্সকে আরো বেশি বাড়াতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে একটা অথবা দুইটা সেন্টেন্সে নিজেকে প্রেজেন্ট করা, এটা একটা কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এটা প্রোডাক্টসীয় ওখাল যদিও, কিন্তু এটাও আপনারা লিখে নিয়ে আসবেন। প্রোডাক্টসীয় ওখাল মানে স্পিকিং, তো স্পিকিংটা আমরা ক্লাসে ট্রাই করব, কিন্তু এটার জন্য ড্রাফট পেপার রেডি করে আনবেন, মানে লিখিত ফর্মে লিখে লিখে নিয়ে আসবেন। সেটা কি, প্রেজেন্টে সেট পারসন, উপরে তো নিজেকে প্রেজেন্ট করেছেন, এবার এই ব্যক্তিকে প্রেজেন্ট করবেন কিভাবে, তার নাম কি, তার প্রফেশন কি, তার ন্যাশনালিটি কি, সে কোথায় থাকে, কি করে, সে কি পছন্দ করে, কি অপছন্দ করে, এভাবে অন্য মানে থার্ড পারসন কারো পরিচয় দিবেন। তাহলে একটা নিজের পরিচয় আর একটা অন্য থার্ড পারসনের পরিচয় কিভাবে দিতে হয় এটা লিখে নিয়ে আসবেন। 2টা প্রেজেন্টেশন, খুবই ছোট ছোট, সর্বোচ্চ 5টা সেন্টেন্স, 6টা থার্ড সেন্টেন্স। পার্সনেরটা তো ভাই র্যান্ডমলি আমি যে কোনো কিছু দিতে পারবো। কোনটা, ফার্স্ট পারসনের? না, থার্ড পার্সন যেটা। এই যে এখানে বলা আছে ন নাসিওনালিতে অকুপাসিও, এই 3টা জিনিস থাকতেই হবে, মানে তার এটার নাম, তো কোনো ন্যাশনালিটি, বাইন্ডিং নাই, অকুপেশন। আমি যেটা ইচ্ছা ওটা দিতে পারি, সেটাই দিব। সরি, মানে আমি ইচ্ছা মতো ন্যাশনালিটি, অকুপেশন এগুলো দিব আর কি, হ্যাঁ মানে হ্যাঁ আমার পছন্দ মতো অবশ্যই, যে। আচ্ছা, আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করবেন, তবে নাম, ন্যাশনালিটি, অকুপেশন এই 3টা জিনিস জি থাকতেই হবে। জি এর বাইরে আপনি চাইলে আরো ইনফরমেশন অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার, জি। কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে এই 3টা ইনফরমেশন থাকতে হবে, আর নিজের প্রেজেন্টেশনে 2টা সেন্টেন্স মিনিমাম থাকতে হবে। আপনি চাইলে এটাকে 20টা সেন্টেন্সেও প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, আপনি চাইলে এখানে নাম, ন্যাশনালিটি, প্রফেশনের জায়গায় আরো অন্য বিষয় অ্যাড করতে পারেন, অ্যাড করতে পারি। ঠিক আছে? যে যত বেশি করবেন তার রাইটিং স্কিল তত বাড়বে, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। জি। বাকি 2-1টা আছে, এগুলো একটু ট্রাই করি। কি উতিলি সেট অবজেক্ট, এখানে কিছু অবজেক্ট আছে পিকচারগুলোতে, কে এগুলো ইউজ করে, কি উতিলিস মানে হু ইউজেস দিস অবজেক্ট, এই অবজেক্টগুলো কারা ইউজ করে, তাদেরকে আমরা কি বলি, যেমন আফার্মাটেশিয়ান, আফরমাটিসিয়া, দিস ওয়ান প্লম্বিয়ে, প্লম্বিয়ে, দিস ওয়ান ফায়ার ফাইটার। পম্পিয়ে, 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 দিস ওয়ান পুলিশে, মেডিসা, পুলিশ, পলিসিয়ে, পুলিশ, পলিসিয়ে, ও পুলিশ, পলিসি। ওকে, আমরা অলরেডি আর্টিকেল জানি, আ উন্দে ইনডিফিনিট আর্টিকেল, তাই না? আ কখন ইউজ করি, সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলারে, ম্যাসকুলিন,
ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে, প্লুরাল হলে আবার হবে না। ম্যাসকুলিন সিঙ্গুলারে আ। উন কখন ব্যবহার করি? ফেমিনিন Feminine. সিঙ্গুলার Feminine. ফেমিনিন সিঙ্গুলার। দে প্লুরাল প্লুরালের ক্ষেত্রে অর্থগুলো কেমন হয়? আ এর অর্থ কেমন হয়? এ অথবা এন। উন এটাও এ অথবা এন। আর দে সাম অর্থে ব্যবহার হয়। ক্লাসে লেমো ক্লাসিফাই দ্য ওয়ার্ডস। এই যে ফলোইং যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি করতে হবে? ক্যাটাগরাইজ করতে হবে। সোলো লাখতিকলে, সোলো মানে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল। তাদের যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেল অনুযায়ী তাদেরকে ক্যাটাগরাইজ করতে হবে। যেমন থাভাই, সবাই। এটার নাম্বার এবং জেন্ডার অনুযায়ী আর্টিকেল ইউজ করেন। আচ্ছা ভাই আ থাভাই, কারণ এটা ম্যাসকুলিন সিঙ্গুলার। ভিল উনবিল প্লুরাল, এস আছে। দে ডেভিল দে ভিল, devil. যদি এস না থাকতো তাহলে উনভিল। প্যাকমিদো কন্দুইখ, এখানে মূল ওয়ার্ড কোনটা? কোনটার নাম্বার জেন্ডার দেখবো? প্যাকমি নাকি কন্দুইখ? কন্দি Conduit. না না, সব সময় হেড ওয়ার্ড বা ফার্স্ট ওয়ার্ডের নাম্বার থাকলে জেন্ডার দে হবে। তাহলে প্যাকমি, প্যাকমি এমন একটা শব্দ, আমি বলে রাখি, প্যাকমি এমন একটা শব্দ এবং পেই এমন একটা শব্দ, এগুলো সিঙ্গুলার এবং প্লুরালে সেম থাকে। কারণ এগুলোর সিঙ্গুলারের শেষে কি আছে? এস আছে। তাহলে যেগুলোর সিঙ্গুলারের শেষে এস আছে এক্সট্রা এস অ্যাড করে প্লুরাল করব হ্যাঁ। না, সেটাই সিঙ্গুলার আবার সেটাই প্লুরাল। এরকম একটা ওয়ার্ড হচ্ছে প্যাকমি এবং পেই, এই ওয়ার্ডগুলো এরকম। তাহলে প্যাকমি কোথায় কোথায় ইউজ করতে পারেন? প্যাকমি ইউজ করতে পারেন আতে, প্যাকমি দো কন্দুইখ, আবার দে প্যাকমি দো কন্দুইখ, দুই জায়গায় ইউজ করতে পারেন। ওকে। ক্যাপিটাল, কোন ক্যাপিটাল? কোন উন ক্যাপিটাল? ক্যাপিটাল। ভিসা, আভিজা ভিসা। পাসপোর্ট, দে পাসপোর্ট কাফট দিদন্তিতে, উন উন কাফট দিদন্তিতে। হেডওয়ার্ড কাফট, এটা হচ্ছে হেডওয়ার্ড। পেই, দুটাই হবে। আ পেই অথবা দে পেই, দুটাই হয়। আ পেই হতে পারে আবার দে এই পেই মানে হতে তো পারে। কান্ট্রি বোঝাচ্ছে না? হ্যাঁ, পেই মানে কান্ট্রি, এটা সিঙ্গুলারও হয় এটা প্লুরালও হয়। আর ওম ওম মানে ম্যান, উন ওম ম্যান, সিঙ্গুলার না প্লুরাল, ম্যাসকুলিন না ফেমিনিন? উন মনে হচ্ছে। উন তো ফেমিনিনের জন্য ইউজ করি, কিন্তু ওম শব্দটার অর্থ খেয়াল করেন, ম্যান ম্যান ম্যান। আ তাহলে আ উন নোম, আ নোম, লং, উন উন লং। ওকে। জন মাখি গুস্তাভ লো ক্লেজিও একজন ব্যক্তির নাম। অনলাইনে রিসার্চ করেন, সার্চ করেন, গুগল করেন, চ্যাট জিপিটি করেন, যেভাবে ইচ্ছা বের করেন। ইল ভিয়া, ভিয়া কখন ইউজ করি? থাকে কোথায় থাকে? কান্ট্রি কান্ট্রি কামিং ফ্রম কামিং ফ্রম, কান্ট্রি অফ অরিজিন, সে কোথা থেকে এসেছে, কোন কান্ট্রি থেকে এসেছে, তার ন্যাশনালিটি কোন দেশীয়। ওকে, সে কোথা থেকে এসেছে সেই কান্ট্রিটা বের করেন। ভিয়া দো ড্যাশ কিছু একটা। দেন সাফাম মানে হিজ ওয়াইফ, তার ওয়াইফ নাম হচ্ছে জেমিয়া জন, সে কোথা থেকে এসেছে, তার দেশ কি, সেটা বের করেন। অ মিল নফস ক্যাহন্ত উইথ, 1948 সালে সে কোথায় বাস করত, 1970 সালে সে কোথায় থাকতো, 2013 সালে সে কোথায় থাকতো। 2 মিনিট সময় গুগল করেন, ইনফরমেশন গুলো আমাকে বলেন। সেটাই করতে বলা হয়েছে, দেখেন বলছে ফেত উন খশেক সুখ আনতেখনেট, মানে ডু আর রিসার্চ অন ইন্টারনেট কমপ্লেতে সেফাস এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। নাম হচ্ছে জন মাথেই গুস্তাভ লেক্লেজিও। from Nice, France.
ইজ ফ্রম ফ্রান্সে। ইল ভিয়া ফ্রান্সে। সমস্যা। কোন ফ্রান্স কান্ট্রি থেকে যদি কেউ আসে বা এটা যদি তার ন্যাশনালিটি হয়, ভিয়া এরপরে কি হয়, কোন না, প্রিপজিশন হয়? ফ্রান্সে। ফস, ঠিক আছে। না, না, দো দো ফনিক ডিই ভার্বের সাথে একটা প্রিপজিশন হয় পার্টিকুলার, সেটা হচ্ছে ডি ই। মনে এই হয় দুটা হয় ফেমিনিন কোন কান্ট্রির পূর্বে, তাহলে ফ্রান্স কেমন কান্ট্রি ছিল? ফেমিনিন, ফেমিনিন কান্ট্রি ছিল, তাহলে ইল ভিয়া দো ফ্রান্স। দ্য ফ্রান্স। যদি এটা ম্যাসকুলিন কান্ট্রি হইতো তাহলে এটা দু হইতো, ডি ইউ, দু। যেমন দু জাপান। তার ওয়াইফের কথা বলেন। ওয়াইফ হচ্ছে দু মরক্কো। রাইট, মরক্কো না, মাঘক। তাহলে মাঘ। দু, দু মাঘক। কারণ মরক্কো, মাঘক এটা কোন কান্ট্রি? ম্যাসকুলিন কান্ট্রি, মাঘক, দু মাঘক। 1948 দো ফ্রান্সে। আবিতে আবিদ। আবিত এবার আবিদ আবিতে ফ্রান্সে। ভার্বের সাথে আর দো বলবো না। আবিতে ভার্বের সাথে কি বোঝায়? না, মানে ডেস্টিনেশন আ হয়, আ, এই প্রিপজিশনটা হয়। আ প্রিপজিশন যোগে যদি দেশের নাম বলেন তাহলে এ ইউ হতে পারে, অথবা ই এন হতে পারে, অথবা ভাওয়েল যদি হয় তাহলে ই এন হতে পারে, প্লুরাল যদি হয় তাহলে এ ইউ এক্স হতে পারে। এখন বলেন, সে 1948 সালে যে দেশে বাস করত ফ্রান্সে। সেটা কোন দেশ? ফ্রান্সে। ফ্রান্স। তাহলে এখান থেকে কোনটা ইউজ করবেন? এন ই এন, en France. ও ফ্রান্স। En 1948, il habite en France. দেন 70 সালে পানামা। পানামা। হ্যাঁ, পানামা বললেন, হ্যাঁ, হ্যাঁ, পানামা। তাহলে ও পানামা। ওপানা। ও পানামা, কারণ পানামা ম্যাসকুলিন কান্ট্রি। 2013 সালে আহ 2013 সালে কয়েক জায়গায় ছিল, নিউ মেক্সিকো, ইউএসএ। নিউ মেক্সিকো, ইউএসএ, তাহলে ও জেতাজুনি। ও যেটা বলে। ও জেতাজুনি, সরাসরি কান্ট্রির নাম লিখেন, সমস্যা তো নাই। হ্যাঁ, ও যেটা বলে। তাহলে ও প্লুরাল ফর্মে ও, দেন জেতাজুনি, ও জেতাজুনি। এখানে কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, লেসন 3-4 এটা আগামী দিন করব, এটা থাক। তাহলে 1-2 থেকে এক্সারসাইজ গুলো করলাম এবং হোমওয়ার্ক হিসেবে 3 এবং 4 এই দুইটা এক্সারসাইজ থাকলো। লিখে নিয়ে আসবেন দুইটা প্রেজেন্টেশন, একটা নিজের সম্পর্কে আর একটা এই ব্যক্তি সম্পর্কে, অথবা অন্য কোনো ব্যক্তি আপনি চুজ করতে পারেন চাইলেই, যে কোনো সেলিব্রিটি পার্সন চুজ করে তার সম্পর্কে লিখতে পারেন। খুবই সিম্পল সেন্টেন্সে লিখবেন, খুব বড় সেন্টেন্স লেখার দরকার নাই, গুগল করার দরকার নাই। যা পারবেন নিজে নিজে ট্রাই করবেন। সেটা যদি 2 ওয়ার্ডের একটা সেন্টেন্স হয় তাও সমস্যা নেই। কারণ কনফিউশন বা কোয়েশ্চেন আছে, কোনো বিষয়ে জানার আছে? হ্যাঁ, ডেলফ এক্সামে কি একবারে পাস হয়? একবারে পাস হয় বলতে? মানে একবার এক্সামে বসলে কি মানে সার্টিফিকেট পাওয়ার মতন মার্ক পাওয়া যায়? এরকম নির্দিষ্ট A1 A2, আচ্ছা ভয় পাবেন না। A1 A2, A1 এ আপনি পরীক্ষায় অংশগ্রহণ করলেই পাস। এটার না আমার পারলে পরীক্ষায় লিসেনিংটা কি বুঝতে পারতেছিলাম না, তখন এরকম যদি হয় তাহলে তো অ্যান্সার করতে পারবো না লিসেনিং। দেখেন, এখানে খুবই মানে আপনি যেরকম চিন্তা করছেন, যত জটিল মনে করছেন তার থেকে শতগুণে সহজ হয় A1 লেভেল। মানে A1টা খুবই ফ্লেক্সিবল, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমনও হয়েছে, এমন স্টুডেন্ট যে আমার কাছে মনে করেন আহ, হয়তোবা শুধু ক্লাস করছে, হ্যাঁ, কিন্তু বাসায় ওই ধরনের পড়াশোনা করেনি, হতাশায় ছিল, ভয়েতে যাচ্ছিল না পরীক্ষার হলে। আমি জাস্ট তাকে 5 মিনিটে বা 10 মিনিটে একটা মোটিভেশন দিলাম যে আপনি পরীক্ষায় যান, বসেন, আল্লাহ ভরসা, আপনি নিরাশ হবেন না, ঠিক আছে? উনি পরীক্ষা পাশ হয়ে আসছে।
A2 তে একটু পড়াশোনা করতে হয়, পড়াশোনা করলে মোটামুটি স্কোর পাওয়া যায়। যেমন A1 এ এভারেজ নাম্বার যদি আমি বলি, এভারেজ যারা একেবারেই পড়াশোনা করে না বা হচ্ছে পরীক্ষায় অংশ নেয় না তারা তো ভিন্ন কথা, কিন্তু আপনি যদি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসেন, নিজে নিজে যতটুকু পারা যায় ততটুকুই নিয়ে যদি আপনি পরীক্ষায় বসেন, আপনি 85 প্লাস মার্ক পাবেন A1 এ। 85। এক্সাম কি 100-এ হয়? হ্যাঁ, 100-এ হয়। 4 মডিউলে 25 করে, 25 করে, টোটাল 100। তো 85 প্লাস পাবেন A1 এ। আর A2 তে এটার এভারেজ নাম্বার নেমে আসে 70-তে। A2 তে 70 পায় এভারেজ। পাস মার্ক আছে এরকম কোনো? 50 মার্কে পাস। আচ্ছা। আর B1 B2 তে গিয়ে এই এভারেজ নাম্বারটা নেমে আসে 55 অথবা 60-তে, মানে কোনো মতো পাস করে আর কি। যারা একটু ভালো প্রিপারেশন রাখে তারা 70-80 পায়, কিন্তু B1 B2 তে 90 পাওয়ার রেয়ার। বুঝতে পেরেছেন? হুম, এই জন্য A1 A2 তে কোনো চিন্তা করার কিছু নাই। ঠিক আছে। ঠিক আছে, রেগুলার পড়াশোনা করেন। হ্যাঁ, এখন যেহেতু রিডিং পড়তে জানেন, রিডিং ট্রাই করেন প্রতিদিন রেগুলার বেসিসে, দুই একটা প্যাসেজ পড়েন, আননোন ওয়ার্ড নোট করেন। এভাবে করে প্র্যাকটিসের মধ্যে থাকেন, কারণ প্র্যাকটিস না করলে শুধু ক্লাস করে হবে না তো, আপনাকে তো ওই দিন একটা রেগুলার। ইয়াতে মানে এক জায়গায় পড়ছিলাম যে মানে যখন কেউ ফ্রেন্ডস একটা বই আছে মানে না যখন কেউ পড়তে পারে তখন নাকি সে বোঝা যায় যে সে ফ্রেন্ডস ভালো পারে। হ্যাঁ, আপনি যত ভালো রিডার না তত ভালো মিজারেবল নাকি স্পিকার। অনেকটা টাফেস্ট ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ ইউজ করা এটা বলছে। আপনি পড়ছেন না, রেগুলার ভাবে পড়ছেন না, এই কারণে আপনার কাছে টাফ মনে হচ্ছে। কিন্তু আপনি রেগুলার বেসিসে পড়াশোনা করেন, প্রতিদিন 1 ঘন্টা করে রিডিং করেন, দেখেন আপনার মানে রিডিং এবং স্পিকিং কোন লেভেলে গিয়ে পৌঁছায়। সেজন্য রেগুলার পড়াশোনা দরকার। এখন আপনি সপ্তাহে একদিন পড়বেন 1 ঘন্টা, আর বলবেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ খুবই ডিফিকাল্ট, তাহলে তো আমি মানবো না, তাই না? ঠিক আছে, ভালো থাকেন, পড়াশোনা করেন। যে কোনো প্রবলেম হলে স্ল্যাকে জানাবেন, অথবা সরাসরি কল করে পরামর্শ নিতে পারেন, সমস্যা নেই। যদি কখনো ডিমোটিভেশন মানে ডিমোটিভেটেড হয়ে যান আর কি, আমাকে কল করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।